আচ্ছা, তো সবাইকে গুড ইভিনিং। তো আজ থেকে আমাদের থার্ড মান্থের ক্লাস শুরু হচ্ছে। তাহলে আমরা 2 মাস মোটামুটি কাটালাম, তাই তো? তো এখান জি থেকে স্যার। আমরা পোয়েট্রি 2টা পড়েছি, তারপর হচ্ছে ড্রামা 2টা শেষ করেছি, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে আছি। আচ্ছা, তো অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের মধ্যে আমরা প্যাসেজগুলো কেমন হবে সেটা নিয়ে কথা বলেছি। তোমাদের 15 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, তোমরা এর ভিতরে প্যাসেজগুলো শেষ করবা। আমরা একটু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা ফ্রেজ নিয়ে একটু আলোচনা করছি, যদি এগুলো ফার্স্ট ইয়ার আলোচনা হয়েছিল। তা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে গত ক্লাস আমরা শেষ করেছি, তো সেই বিষয় নিয়ে কারো কোনো কথা আছে কিনা? না স্যার। আচ্ছা, যদি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কারো কোনো কথা না থাকে, থাকলে বলতে পারো, 1 মিনিটের মধ্যে আওয়াজ দিবা। না হলে আমরা আজকে ফ্রেজ এর বিষয়টা নিয়ে একটু কথা বলবো, ফ্রেজ, এবং যদি ফ্রেজটা নিয়ে কথা শেষ হয় আমরা ক্লজ নিয়ে কথা বলবো। এই হচ্ছে ব্যাপার। ফ্রেজের ক্লাসগুলো সবাই দেখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আচ্ছা, তাহলে যদি কারো কোনো কথা না থাকে, নিয়ে মনে হয় যেহেতু কেউ কোনো কথা বলছো না, তাহলে আমাদের আলোচনাতে আমরা চলে যাই। আচ্ছা, তো যাই হোক, প্রকারভেদ বা এগুলো নিয়ে আমি আর সংজ্ঞায়িত করবো না, কারণ এগুলো তোমরা পড়েছো নাকি। হুম। আমি একটু ফ্রেজ কত প্রকার, টোটাল আমি যে আলোচনাটা করেছি সেই হিসাবে ফ্রেজ কত প্রকার, এগুলো কে কে বলতে পারবা? তাহলে একটু হাত তুলবা। 13 প্রকার স্যার। আচ্ছা, একটু হাত তুলো দেখি কে কে বলতে পারবা যে ফ্রেজ কত প্রকার। আমি কত প্রকার ফ্রেজের নাম দিয়েছি, সবাই হাত তোলো, যারা যারা পারবা হাত তোলো। 5 জন হাত তুলেছে। তাহলে ফ্রেজের প্রকারভেদগুলোর নাম বলতে পারবে এমন যারা আছো তারা একটু হাত তোলো দেখি, যে তোমরা কারা কারা ফ্রেজটা সম্পর্কে একটু ধারণা নিয়েছো। 10 জন হাত তুলেছে 70 জনের ভিতরে। তাহলে 7 ভাগের 6 ভাগের 1 ভাগ হাত তুলেছে। বাকি 5 ভাগ কারা, যারা এখনো কিছু পড়েনি না জানেনি না হাত তুলছে না? কোনটা বলো, কি তোমরা কি পড়নি? যে স্যার তো পড়াই দিবে, আবার পরে কি করব নাকি? হুম। আচ্ছা, সরি, একটু কল ধরে নিই আমি। আচ্ছা, তাহলে একজন আমাকে একটু বলবে, সেটা হলো ছেলেদের ভিতরে কাকে ধরি দেখি। সবই তো মেয়ে, ছেলে আছে কয়জন? হ্যাঁ, এমামুল হক আছে, স্যার গতদিন তাসমিম আছে, সরকার, তোফায়েল আলম আছে। আচ্ছা, তোফায়েল আলম বলো দেখি, আমি একটু শুনি। তোফায়েল আছে নাকি? হুম। আচ্ছা, স্যার। বলো জি স্যার, আছে। বলো। স্যার, ফেজকে পার্টস অফ পিসের উপর ভিত্তি করে 7 ভাগে প্রকারভেদ করা হয়েছে, আর নন ফাইনাইটের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। হুম। পার্টস অফ পিসের মধ্যে রয়েছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ফ্রেজ প্রিপোজিশন, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ। হুম। নন ফাইনাইটের মধ্যে আছে জিরান জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপলের মধ্যে আবার 3 ভাগে ভাগ করছে: হুম। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর বাকি আরেকটা রয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই হচ্ছে 13 প্রকার ফ্রেজ। হুম। আচ্ছা, ভেরি গুড, তাহলে পড়েছো। বাকিরা যারা আছো, হুম, অনেকেই আছে যারা হাত তোলেনি, তাহলে আমি বুঝবো কি যে ওরা হয় পড়েনি, আর না হয় আমার কথা শুনছে না বা মানছে না। এইটা একটা ঘটনা। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম অনেক আসসালাম। অসুস্থ থাকায় আপনার ক্লাসগুলো করতে পারি নাই। আচ্ছা, তাহলে একটু করে নিবা, ঠিক আছে, কারণ আমি ওই ক্লাসগুলো করবো আজকে, যেহেতু আমি বেশি আলোচনা করবো না, কারণ ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে কয়েকটা ক্লাস লেগে যাবে, ঠিক আছে। এই জন্য আমি আচ্ছা জাস্ট স্যার, ঠিক তোমাদেরকে আছে। পড়াই নিচ্ছি, আর আশা করি ক্লাসগুলো করলে তোমরা পেরে যাবা। হ্যাঁ, যেহেতু বিষয়গুলোকে ডিপলি আলোচনা করা আছে, পারবা।
তো আমি আজকে শুধু একটু তোমাদের টাচ দিচ্ছি বা এটা নিয়ে একটু এক্সপ্লেন করছি যাতে আহ, মনে হয় যে তোমরা পড়েছো, কারণ আমি যদি না নিই তোমরা তাহলে পড়বাই না। স্যার ওয়ালাইকুম আসসালাম। হুম স্যার আমি হচ্ছে দীর্ঘদিন অসুস্থতার কারণে অনেকগুলো ক্লাস হচ্ছে করতে পারিনি, ওই রোমান্টিক পোয়েট্রির হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে। হুম। তো হচ্ছে রিডিং স্কিলের কয়টা ক্লাস এসেছে, গ্রুপে মানে দেখলেই কোন কোন বুঝবা। টপিক? এখানে রিডিং স্কিলসের কোন কোন টপিক বলতে আমরা শুধুমাত্র পার্ট এ এর প্যাসেজগুলো পড়েছি, মানে প্যাসেজ কিছু পড়াইছি আর তোমাদের কাজ দিচ্ছি, আর আমরা কিছু গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কথা বলছি। গুগল ক্লাসরুমে গেলেই তুমি গ্রামাটিক্যাল পাবা। গুগল ক্লাসরুমে গেলেই তুমি পেয়ে যাবা, তাই না? অথবা মেসেঞ্জারে আচ্ছা চেক ঠিক করলেও আছে। তো বুঝতে পারবা যে কোন কোন ক্লাসটা হয়েছে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে গেলে আচ্ছা বুঝতে ঠিক আছে। পারবা। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এগুলোকে তাহলে আমরা প্রকারভেদ সম্পর্কে জানলাম যে টোটালি আমরা 13 প্রকার নাম পাই। হ্যাঁ, 13 প্রকার নাম পাই। একটা হচ্ছে গঠন অনুসারে, মানে হচ্ছে আমরা কি দিয়ে গঠন করছি তার অনুসারে আমরা নাম পাচ্ছি। আবার কখনো কখনো আমরা সেন্টেন্সে অবস্থানের উপর ভিত্তি করে আমরা নাম পাচ্ছি, তাই না? এইটা একটা বিষয়। জি জি স্যার। কারণ মনে করো একই ফ্রেজ গঠন অনুসারে একরকম নাম হতে পারে, আবার সেন্টেন্সে ব্যবহার করার অনুসারে একরকম নাম হতে পারে। বিশেষ করে এই যে নন ফাইনাইট ভার্ব দিয়ে যে ফ্রেজগুলো গঠিত হয়েছে, এই ফ্রেজগুলো দেখা যাচ্ছে যেটাই জিরান ফ্রেজ সেটাই হয়ে যেতে পারে নাউন ফ্রেজ, তাই না? যেটা ইনফিনিটিভ ফ্রেজ সেটা জিরান নাউন ফ্রেজ হতে পারে, সেটা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ সেটা পাস্ট স্পিচ অনুসারে অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, তাই না? এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তো নাউন ফ্রেজকে আমরা কয়ভাবে গঠন করতে পারি? দুইভাবে, তাই না? নাউন ফ্রেজকে আমরা দুইভাবে গঠন করতে পারি। একটা হচ্ছে কি, হেডওয়ার্ডকে, একটা নাউন হেডওয়ার্ডকে নিয়ে তার আগে পিছে কিছু প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার যুক্ত করে আমরা একটা ফ্রেজ গঠন করতে পারি। এটা তো বলছিলাম নাকি? হুম। জি স্যার। একটা হেডওয়ার্ড, তাই না? আর হেডওয়ার্ডের আগে পিছে কি কি থাকবে এখানে কিন্তু নাউন ফ্রেজের পুরো একটা বিশ্লেষণ দেওয়া আছে। হ্যাঁ, পুরো একটা বিশ্লেষণ দিয়ে দেওয়া আছে। এটা তোমরা একটু দেখবে। এভাবে হতে পারে, আবার হতে পারে কি, 2 নম্বরে কি বলতেছে যে সেন্টেন্সের যে 5টা অবস্থান রয়েছে, সাবজেক্ট, অবজেক্ট, প্রেপোজিশনাল অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন, এই সকল জায়গাতেও আমরা কোনো ফ্রেজকে যদি পাই সেটা যা দিয়ে গঠিত হোক না কেন, সেটা যে ইনফিনিটিভ দিয়ে গঠিত হোক, সেটা কোনো জিরান্ড দিয়ে গঠিত হোক, যা দিয়ে গঠিত হোক না কেন, তাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আমি জাস্ট একটু ইয়াতে যাচ্ছি। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ দুইভাবে গঠন করতে পারি। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, কোনো একটা অ্যাডজেক্টিভ হেডওয়ার্ডকে যুক্ত মানে ব্যবহার করে তার পূর্বে আমরা ইন্টেন্সিফায়ার যুক্ত করার মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারি। আবার কখনো কখনো কি, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এগুলোকে আমরা নাউনের পরে ব্যবহার করে ওই নাউনকে পোস্ট মডিফাই করলে সেইগুলো আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যেতে পারে, তাই নাকি? তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে দুইভাবে পেয়েছি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের হেডওয়ার্ড ধরে সেটা, অথবা অন্য কোনো প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজকে নাউনের পরে বসিয়ে। আবার আমরা অ্যাডভার্ব ফ্রেজকেও ঠিক একইভাবে গঠন করেছি। কোনো একটা অ্যাডভার্ব দিয়ে আমরা গঠন করতে পারি, অথবা আমরা কি কি করতে পারি, সরি ভার্ব ফ্রেজ, তাই না? ভার্ব ফ্রেজটা বাদ গেছে। ভার্ব ফ্রেজ হতে পারে কি, একটা প্রিন্সিপাল ভার্বের সাথে এক বা একাধিক অক্সিলারি ভার্ব, সাথে হয়তো বা কোনো পার্টিকেল যুক্ত করার মাধ্যমে আমরা, পার্টিকেলটা কি সবাই বলতে পারবে? পার্টিকেল কি জিনিস? হোয়াট ইজ পার্টিকেল? বলো। যে সকল ওয়ার্ড ভার্ব হয় কিন্তু ওটার মানে পরবর্তী কোনো মিনিং হয় না, মানে যেমন গো, গিভ আপ, এখানে আপের পরে তো আর কোনো কিছু মানে দেওয়া যাবে না, যার কারণে আমি এইভাবে বুঝছি আর কি। হ্যাঁ, পার্টিকেল মানে হচ্ছে যার কোনো পার্শ্ব স্পেস নির্ধারণ করা যায় না সেন্টেন্সে যখন ব্যবহার করা হবে, ঠিক আছে? যে যখন আমরা সেন্টেন্সে কোনো, বিশেষ করে এখানে দুইটা আমি বলেছি যে গ্রুপ ভার্বের ক্ষেত্রে অথবা ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা যখন বিশেষ করে টুটা আমরা ইনফিনিটিভে ব্যবহার করি, তাই না? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে যদি আমি বলি টু গো, তাহলে গোটা কি? গোটা তো একটা ভার্ব, Verb। তাহলে টুটা কি? জি স্যার। ইনফিনিটিভ। টুটা কি? টুটা আসলে আমরা জানি না টুটা কোন পার্সেন্ট। যদি টুকে আমি প্রিপোজিশন বলি তাহলে তো ভার্বটা আইএনজি হওয়ার কথা ছিল নাকি? অতএব টুকে আমি প্রিপোজিশনের মধ্যে জি, স্যার। ফেলতে পারছি না, আবার আমি কোনো পার্সেন্ট স্পিচের মধ্যেই একে ফেলতে পারছি না, কারণ পুরোটা মিলে হচ্ছে ইনফিনিটিভ। টু গো, এই পুরোটা মিলে ইনফিনিটিভ। গো ছাড়া কি টু বললে শুধু ইনফিনিটিভ হবে? বলো।
না স্যার। এটা হবে না স্যার। অতএব এই টু এর এখানে কোনো পার্সিস্ট স্পিচ নির্ধারণ করা যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না তাই আমরা টু কে বলতেছি পার্টিকেল। ঠিক আছে, তো ঠিক একইভাবে এই যে বললাম যে গো অন মানে কোনো কাজ চালিয়ে যাওয়া, গো অন মানে কি কোনো কাজ চালিয়ে যাওয়া, তাহলে গো মানে ভার্ব, তাহলে অনটা কি, অনটাকে আমরা বলতে পারতেছি না কিছু, কারণ এখানে গো অন মানে তাহলে অন যদি প্রিপোজিশন হতো তাহলে তারপরে কোনো নাউন থাকতো, কিন্তু এই প্রেপোজিশনের পরে কিন্তু কোনো নাউন নাই, তো সেক্ষেত্রে আমরা একে প্রেপোজিশনে বলতে পারতেছি না, মানে কোনো কিছুই বলতে পারতেছি না, গোয়ের সাথে বসে সে একটা অর্থ দিচ্ছে। অতএব এই জাতীয় গ্রুপ ভার্বের যে সকল প্রেপোজিশনগুলো বসবে সেগুলোকে পার্টিকেল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাই বলতেছি এই যে ভার্বের সাথে একের অধিক অক্সিলারি ভার্ব এবং সাথে সাথে যদি কোনো পার্টিকেল যুক্ত হয় এগুলো যুক্ত হয়ে একটা গ্রুপ ভার্ব গঠন করবে, তাই না, একটা ভার্বের ফ্রেজ গঠন করবে, এইটাই সেটা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় এইরকম উদাহরণটা বলে থাকি যে উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। দেখো তাহলে উই শুড নট লুক ডাউন আপন মানেটা কি, দেখো এটার মানেটা কি, লুক ডাউন আপন মানে জানা আছে, এটার মানে জানো, ফ্রেজটার মানে নিচু করে দেখা। ঘৃণা করা বা নিচু করে রাখা, তাই তো, নিচু করে দেখা, অবজ্ঞা করা, তাহলে এই পুরোটা মিলেই তো অবজ্ঞা করা, তাই না, এই পুরোটা মিলেই হচ্ছে অবজ্ঞা করা। তাহলে এই এখানে ভার্ব ফ্রেজ কতটুকু বলো তো, এই শুড থেকে শুরু করে আপন পর্যন্ত পুরোটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে, অতএব এই জন্য একে আমরা বলতেছি ভার্ব ফ্রেজ। তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ, তারপর হচ্ছে আমাদের নাউন ফ্রেজ অবজেক্টে বসে, তাহলে এই পুরোটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব ফ্রেজ প্রধানত কি, দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কিন্তু লুক, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লুক, তাহলে লুকের সাথে আবার কি হয়েছে, দুইটা আবার পার্টিকেল বসেছে, এই এর মধ্যে একটাকে পার্টিকেল বলা হয়, শেষেরটাকে প্রিপোজিশন বলা হয়। আর যদি দুইটা থাকে, একটা ফ্রেজের সাথে যদি দুটা প্রিপোজিশন থাকে বিশেষ করে, তাহলে আগেরটা হয় পার্টিকেল আর পরেরটা হয় প্রিপোজিশন, কারণ তারপরে অবশ্যই একটা অবজেক্ট থাকে। হ্যাঁ, তো সেই হিসাবে এই পুরোটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজ আমরা কিভাবে গঠন করতে পারি, একটা প্রিন্সিপাল ভার্বের সাথে এক বা একাধিক সাহায্যকারী ভার্ব সাথে কোনো পার্টিকেল যুক্ত করার মাধ্যমে। অ্যাডভার্ব ফ্রেজ কি, ওইরকম একটা অ্যাডভার্বের সাথে যদি আমরা একটা ইন্টেন্সিফায়ার যুক্ত করি তাহলে সেটাও একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। সাথে সাথে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল, সাথে আবার কি প্রিপোজিশনাল ফ্রেজ, এই চারটা ফ্রেজ কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে সেন্টেন্সে, তাই তো, এই চারটা ফ্রেজই কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে। কখন, যখন তারা ভার্বকে মডিফাই করবে, তাই না, ভার্বের প্রি বা পোস্ট মডিফায়ার হিসেবে যখন এই ফ্রেজগুলো বসবে, তারা গঠন অনুসারে যে নামই হোক না কেন তখন পার্সিস্ট স্পিচ অনুসারে আমরা এদেরকে অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। ঠিক আছে, তো তাহলে অ্যাডভার্ব হিসেবে বসতে পারে কোন কোন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক তো, মনে থাকবে এগুলো। জি স্যার। জি স্যার। এবার ফ্রেজ প্রিপোজিশন কি, পার্সিস্ট স্পিচ অনুসারে ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে, দেখো এগুলো হচ্ছে কি এক একটা ফ্রেজ প্রিপোজিশন, কোনো একটা ওয়ার্ডের আগে পরে এক একটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নির্দিষ্ট ফ্রেজ গঠন করবে এবং যার একটা নির্দিষ্ট মিনিং থাকবে। দেখো ইন প্লেস অফ মানে পরিবর্তে, হ্যাঁ, ওই ডিউ টু মানে কারণে, তাই না, ইন কোয়েস্ট অফ মানে সন্ধানে। দেখো আমি এখানে প্রায় 40-45টা দিয়েছি, এগুলো হচ্ছে কি বলবো, ফ্রেজ প্রিপোজিশন। তারপরে থাকতেছি কি কনজাংশন প্রিপোজিশন, ফ্রেজ। দেখো এখানে যে কনজাংশনগুলো একের অধিক ওয়ার্ড নিয়ে গঠিত, তাই না, নো সুনার দেন, এগুলো হচ্ছে কি সবই কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশন ফ্রেজ কি, যেখানে ইন্টারজেকশনের সাথে দেখো এরকম কোনো ফ্রেজ যুক্ত হয়ে যখন আমাদের একটা ইন্টারজেকশন মার্ক বসবে তখন সেটাকে বলা হবে ইন্টারজেকশন ফ্রেজ। তাহলে এইগুলো মেইনলি আমরা ব্যবহার করেছি, তাই না। তাহলে দেখো আমরা গঠন অনুসারে যদি জানি, গঠন অনুসারে জিরান ফ্রেজ হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্ব মিলে যে ফ্রেজটা গঠিত হয় তাকে আমরা বলি জিরান ফ্রেজ। কোন কোন ফ্রেজ দেখতে একই রকম বলো তো, কোন কোন ফ্রেজ দেখতে একই রকম, জিরান ফ্রেজ, নাউন ফ্রেজ। দেখো ক্রাইং লাউডলি, এই ফ্রেজটা ভার্বের সাথে আইএনজি প্লাস অ্যাডভার্ব বসেছে, তাই না, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কোন কোন ফ্রেজের মতো লাগতেছে গঠন অনুসারে বলো তো। জিরান ফ্রেজ, নাউন ফ্রেজ। না না না, নাউন ফ্রেজ তো গঠন অনুসারে না, জিরান ফ্রেজ, গঠন অনুসারে আসেনি। প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, শুধু পার্টিসিপল বললে হবে না, একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল। জিরান ফ্রেজ অ্যান্ড প্রেজেন্ট
প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে কখন আমরা তাকে জেরান্ড বলবো আর কখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবো? বলো, জেরান্ড ফ্রেজ আমরা কখন বলবো একে? যখন নাউনের স্থানে বসবে তখন হচ্ছে প্রেজেন্ট জেরান্ড ফ্রেজ, জেরান্ড ফ্রেজ, হ্যাঁ। আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন হবে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাই তো? পার্টিসিপল। বললাম আমি যদি এখন বলি এটা জি স্যার। যে ক্রাইং লাউডলি ইজ ভেরি ডিস্টার্বিং, এখানে ক্রাইং লাউডলিটা কি হিসেবে বসছে? নাম ফ্রেজ, নাউন ফ্রেজ। দেখো বলছে Gerund কোনটা phrase. ভেরি ডিস্টার্বিং, কোনটা ডিস্টার্বিং? ক্রাইং লাউডলি, কান্না করা Crying. কান্না করাটা খুবই ডিস্টার্বিং। এটা সেন্টেন্স স্ট্রাকচারটাকে বলতে পারবে এটা কোন সেন্টেন্স স্ট্রাকচারে বসছে? আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখছি এখানের মধ্যে কোনটায় বসেছে বলতে পারবা? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? ক্রাইং লাউড, ক্রাইং লাউডলি। তাই তো? তারপর হচ্ছে কি লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, তাই না? লিঙ্কিং ভার্ব, আর Adjective complement. কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ 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 কমপ্লিমেন্ট। ইয়েস, তো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখো ভেরি ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং এটা কি অ্যাডজেক্টিভ, শুধু কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু এটা, কারণ দেখো ডিস্টার্বিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার সাথে একটা ইন্টেন্সিফায়ার ভেরি বসেছে দিয়ে এখানে আমাদের এখানে তাহলে এই সেন্টেন্সে কয়টা ফ্রেজ আছে টোটাল? দুইটা। দুইটা ফ্রেজ, তো একটা হলো নাউন ফ্রেজ, একটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার একে আমরা বলতেছি জিরান্ড ফ্রেজ, তাই না? এখন যদি আমি সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে ফেলি, বললাম দ্য বয় ক্রাইং লাউডলি ইজ ভেরি মনে করে বললাম হচ্ছে হাংরি, হ্যাঁ। এখন কি দাঁড়ালো ক্রাইং লাউডলিটা, তাহলে এটা কি ফ্রেজ হলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ। পার্টিসিপল অনুসারে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু গঠন অনুসারে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাই তো? তাহলে কেন আমি তাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বললাম বলো কেন? নাউনের পরে উঠছে, নাউনকে মডিফাই করছে। কারণ আমি বলতেছি দ্য বয় ইজ ভেরি হাংরি, বয়টা খুবই ক্ষুধার্ত। কোন বয়টা ক্ষুধার্ত? ক্রাইং লাউডলি। লাউডলি কান্না কান্না করা। করছে, তাই না? হ্যাঁ, তাহলে সেই হিসাবে সে কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং সাথে সাথে যে আইএনজি যুক্ত ওয়ার্ডটি বা ফ্রেজটি অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাহলে দ্য বয় ক্রাইং লাউডলি ইজ ভেরি হাংরি, তাহলে এখানেও সেন্টেন্স স্ট্রাকচার কি দাঁড়ালো বলো তো? এটাই না সেন্টেন্স স্ট্রাকচারটা? এটাই না? জি স্যার। জি স্যার। এটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার। দেখো সাবজেক্ট এখানে পুরোটা মিলে সাবজেক্ট, দ্য বয় ক্রাইং লাউডলি পুরোটা মিলে সাবজেক্ট, কারণ এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে ইজ হচ্ছে কি আমাদের লিঙ্কিং ভার্ব, আর ভেরি হাংরি হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমরা একটা ছোট সেন্টেন্স স্ট্রাকচারকে আস্তে আস্তে এভাবে বড় করব ফ্রেজ যুক্ত করার মাধ্যমে, তাই না? দেখো এখানে আমাদের টোটাল কয়টা ফ্রেজ আছে এখানে বলতে পারবা? তিনটা। এখানে দ্য বয়, তাই তো? এটা একটা নাউন ফ্রেজ। আবার দ্য বয় ক্রাইং লাউডলি এটা পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ। আবার ক্রাইং লাউডলি এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার ভেরি হাংরি এটা হচ্ছে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? হ্যাঁ, তুমি যেভাবে ভাবো না কেন। এবং সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আমরা ফেললাম এই পুরোটা মিলে হলো সাবজেক্ট, এটা হলো লিঙ্কিং ভার্ব, আর এইটুকু হলো আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল যে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ফ্রেজ থাকলে বা কোনো ওয়ার্ড থাকলে সে জিরান্ডের কাজও করতে পারে, অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, মানে নাউনের কাজও করতে পারে, অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। সেই হিসাবে হয় জিরান্ড, না হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। কোন কোন ফ্রেজের কাজ করতে পারে? আচ্ছা, প্রথমে আসো প্রিপোজিশনাল ফ্রেজ গঠনটা কেমন। প্রিপোজিশনাল ফ্রেজ আমরা কিভাবে গঠন করি? প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন দিয়ে শুরু হবে, যেমন হচ্ছে বললাম ইন দ্য স্কাই, তাই তো? ইন দ্য স্কাই প্রিপোজিশনাল ফ্রেজ মেইনলি গঠন হয় কিভাবে? একটা প্রিপোজিশন প্লাস হচ্ছে একটা নাউন বা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, নাকি?
এইগুলো মিলে হচ্ছে। তেমন হচ্ছে ইন দ্য স্কাই, এখানে ইন হলো প্রেপোজিশন আর দ্য স্কাই হলো আমাদের নাউন ফ্রেজ, মিলে হয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ। এখন কথা হলো এই প্রেপোজিশনাল ফ্রেজ পার্সন স্পিচ অনুসারে কোন কোন ফ্রেজের কাজ করতে পারে? নাউন আর অ্যাডভার্বিয়াল। নাউন, Adverb ভার্বিয়াল এবং অ্যাডজেক্টিভাল। হ্যাঁ, তাহলে সে কিসের কিসের কাজ করতে পারে? নাউন ফ্রেজের কাজ করতে পারে, নাউনের অবস্থানে বসে। সে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতে পারে কোনো নাউনের পরে বসে যদি নাউনকে মডিফাই করে, তাই তো। আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে যদি সে কোনো ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে, তাই তো। হুম। তাহলে নাউন ফ্রেজ হবে যখন সে নাউনের অবস্থানে বসবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে যখন তখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউনের পরে বসবে। তাহলে মনে করো এই যে ইন দ্য স্কাই, আমি যদি এই ফ্রেজটাকে একটু সেন্টেন্সে যোগাই তাহলে কেমন হবে? বললাম আচ্ছা আমি একটু ইন দ্য স্কাই না দিয়ে আন্ডার দ্য স্কাই দিই। আন্ডার দ্য স্কাই এইটুকু আমি ব্যবহার করছি, মনে করো আন্ডার দ্য স্কাই ইজ আওয়ার হোম। আন্ডার দ্য স্কাই ইজ আওয়ার হোম। আবার যদি বলি যে দ্য ক্লাউড আন্ডার দ্য স্কাই is flying northward. স্যার আপনার এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা স্যার, আজকে আমি অনেক অসুস্থ, আমি একটু রেকর্ড ক্লাসটা দেখে নিব, আজকে আমি আচ্ছা লিভ ঠিক নেই। আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক এবার আছে। যদি বলি যে উই আর স্ট্যান্ডিং আন্ডার দ্য স্কাই, দেখো এখানে আন্ডার দ্য স্কাই আমি কয় জায়গায় ইউজ করেছি? 3 জায়গায়। 3 জায়গায়। আন্ডার দ্য স্কাই এখানে হয়েছে, আন্ডার দ্য স্কাই এখানে হয়েছে এবং আন্ডার দ্য স্কাই এখানে হয়েছে, তাই তো। তাহলে প্রথমে আন্ডার দ্য স্কাই কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কারণ আমাদের বাড়ি কোথায়? হচ্ছে আন্ডার দ্য স্কাই, মানে আকাশের আকাশের নিচে নিচে। হচ্ছে আমাদের হোম, নাকি? আকাশের নিচেই জি, হচ্ছে স্যার। আমাদের হোম, সেই হিসাবে সে কি? তার শব্দ হচ্ছে তার থেকে। আচ্ছা একটু হয়তো ইয়া করছে, বন্ধ করে দিয়েছে, সমস্যা না। এবার দ্য ক্লাউড আন্ডার দ্য স্কাই ইজ ফ্লাইং নর্থওয়ার্ড। হ্যাঁ, নর্থওয়ার্ড মানে কি? দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে একটা মেঘ। কোন মেঘ? আকাশের নিচের মেঘটি, নাকি? হ্যাঁ, মানে এইভাবে বলছি। তাহলে কি বলবো, এটা কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভাল ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো। হুম। আর যখন বলতেছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আন্ডার দ্য স্কাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বকে মডিফাই করছে, সেই হিসাবে কি হবে? Adverb তাই তো? অ্যাডভার্ব আচ্ছা, ফ্রেজ যদি বা এটাকে আমরা অ্যাডভার্বিয়াল এরকম ফ্রেজ। করতাম যে উই আর স্ট্যান্ডিং না দিয়ে যদি বলতাম উই আর আন্ডার দ্য স্কাই, তখন কেমন হতো? আন্ডার দ্য স্কাই, হ্যাঁ, তখনও কিন্তু এটা হতো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে তো। Adjective অ্যাডভার্বিয়াল phrase। হতো, কিন্তু এটা কাজ করতো কিসের? কারণ এটা সরাসরি আমাদেরকে বোঝাচ্ছে, তাই না? এটা সরাসরি আমাদেরকে বোঝাচ্ছে কিন্তু। আর এই জায়গায় আমাদেরকে না বুঝিয়ে স্ট্যান্ডিং ভার্বটাকে মডিফাই করছে। আমরা আমরা কোথায় আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে আছি আসার কারণেই আমাদের আন্ডার দ্য স্কাই অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে, কারণ তখন সে ভার্বকে মডিফাই করছে। আর যখন আমরা শুধু বি ভার্ব ইউজ করতাম তখন আমাদের এখানে কোন স্ট্রাকচার হতো বলতো? এটা এটা কোন স্ট্রাকচার? সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হলো কোনটা? অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। verb plus হ্যাঁ, তাহলে কি হবে এখানে? সাবজেক্ট প্লাস বিভার প্লাস প্লাস হচ্ছে অ্যাডভার্বিয়াল, তাই তো। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, একটু ক্লিয়ার হতে হবে। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, ঠিক তো। দেখো আমরা যত সেন্টেন্সই লিখি না কেন ওই 9টা স্ট্রাকচারের ভিতরে কোনো না কোনো ভাবে পড়ে যাবে, শুধু ফ্রেজগুলো যদি আমি ধরতে পারি। কারণ এই ফ্রেজগুলো দেখো, আমি যখন ফ্রেজ ধরতে পারবো তখন আমার আর কোনো টেনশন নাই। দেখো এইখানে যদি আমি ধরি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা, বলো তো কেউ একজন, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কে বলতে পারে? দ্য ক্লাউড আন্ডার দ্য স্কাই ইজ ফ্লাইং নর্থওয়ার্ড। subject plus monoterm Subject. verb plus object. অবজেক্ট কোনটাই? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। না হলো না। কেউ বলতে পারবে না?
তোমরা সব জোট পেঁচায় ফেলতেছো কেন? এখানে কি কোনো অবজেক্ট আছে? সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ এতটুকু। মনোট্রানজিটিভ বলতে অবজেক্ট থাকবে, এখানে অবজেক্টটা কোনটা বলো? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। হ্যাঁ, মেঘ উড়ছে, এখানে ওড়ার জন্য আবার কোনো অবজেক্ট আছে এই জায়গায় বলো? এখানে কোনো অবজেক্ট আছে? না স্যার। নর্থ ওয়ার্ড হচ্ছে দিকে, দিকে মানে কি? দিকে বলতে কি যেটা প্লেস বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের সাথে যে ভার্ব বসে তার সাথে কি কোনো অবজেক্ট ইয়া হয় বলো? এটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব। আকাশে মানে মেঘটা উত্তরের দিকে উড়ে যাচ্ছে, এখানে কিভাবে তোমরা লিঙ্কিং ভার্ব বুঝলাম? আমি বুঝলাম ইজ থাকলেই তোমরা লিঙ্কিং ভার্ব ধরতেছো, আমি বুঝলাম না একটা জিনিস। এখানে তো একটা ভার্ব আছে ভাই, গতদিন তো আমি বললামই যেটা কন্টিনিউয়াস টেন্সের জন্য ব্যবহার হচ্ছে। এই ইজটা তো কন্টিনিউয়াস টেন্সের ইজ, ঠিক আছে? কি কথা বোঝা গেল? জি স্যার। এই জি, ইজটা স্যার। তো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ইজ। এমন না যে ইজ থাকলেই তুমি লিঙ্কিং ভার্ব ধরতেছো। আমি তো এর আগে তো বোঝাই দিলাম যে ইজ কয়ভাবে বসতে পারে বলো তো? বি ভার্ব কয়ভাবে বসতে পারে? হ্যাঁ মেইন ভার্ব হিসেবে আবার অন্য ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে। হ্যাঁ, যখন বি কে আমরা মেইন ভার্ব হিসেবে বলছি তখন সে বি নিজেই বসবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি, যদি আমরা বি কে মেইন ভার্ব হিসাবে ধরি তাহলে হচ্ছে কি যে হি ইজ আ স্টুডেন্ট। এখানে আর কোনো কিছু আছে বলো? না স্যার। এখানে ইজটার সাথে আর কোনো ভার্ব আছে? না স্যার। আবার বলতেছি এইখানে কি এখানে মেইন ভার্ব হিসেবে সে কি লিঙ্কিং ভার্ব না? জি স্যার। এখানে মেইন ভার্ব হিসেবে সে কি? কম্পিউটার রে, লিঙ্কিং ভার্ব। তাহলে হচ্ছে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে কি আর কোনো কিছু ভার্ব আছে বলো? না স্যার। কিন্তু এই বি ভার্ব তো আমরা আবার বি ভার্ব হিসাবে পেতে পারি, এটাও মেইন ভার্ব হবে। কিসের সাথে বলো? মেইন ভার্ব হবে, আরেকটা স্ট্রাকচার আছে যেখানে লিঙ্কিং ভার্ব লাগে না, সেটা কোনটা বলো? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কি অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল। এখানে কি বি ভার্ব ছাড়া অন্য কিছু আসবে? না স্যার। না স্যার। হি ইজ ইন দা ক্লাস। এবার আবার কি বি ভার্ব হতে পারে অক্সিলারি ভার্ব। বি ভার্ব হতে পারে অক্সিলারি ভার্ব। কিভাবে হতে পারে? সে যখন সে অক্সিলারি ভার্ব হবে তখন কি সে অন্যের সাথে বসবে না কন্টিনিউয়াস টেন্সের? তখন সে কেমন জি হবে? স্যার। তখন সে কেমন হবে? বি ভার্ব প্লাস হবে কি ভার্বের সাথে আইএনজি। আইএনজি। তখন সে কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি হি ইজ রিডিং ইন দা ক্লাস। তখন কি আমি ইজ কে আলাদা ধরবো নাকি ইজ রিডিং একসাথে ধরবো? কোনটা? রিডিং একসাথে। ইজ রিডিং স্টুডিং একসাথে। তখন কি আমি ইজ কে লিঙ্কিং ভার্ব বলবো নাকি সে অক্সিলারি ভার্ব হবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হবে। তাহলে এখানে তোমরা ইজ দেখেই অনলি লিঙ্কিং ভার্ব বলে বসতেছো। তাহলে এখানে যেটা ফ্লাইং বলে একটা মেইন ভার্ব আছে এবং এটা দিয়ে যে কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে সেটা তো মাথায় রাখতে হবে নাকি? শর্ট শুধু লিঙ্কিং ভার্ব বললে তো হবে না এই জায়গায়। আবার অনেকে বলছো ট্রানজিটিভ ভার্ব, তার ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটা কোথায় বলো? এখন অবজেক্টই ক্লিয়ার হয়নি, দেখছো তোমাদের মাঝে অবজেক্টই ক্লিয়ার হয়নি। এতবার করে গত ক্লাসে বোঝাইলাম, আবার রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, তার অবজেক্টই ক্লিয়ার হয়নি। অবজেক্ট আমি এখন কি করে বোঝাবো স্যার? আমার আর কোনো উপায় নেই তো বোঝানোর, বলো? তোমরা আসলে কি বুঝলে আমি বোঝাতে পারবো বলো অবজেক্টটাকে? নাকি ক্লাস করতেছো না তোমরা? হ্যাঁ, কি দিয়ে যে বোঝাবো আমার মাথা কাজ করতেছে না যে আমি তোদের অবজেক্ট কি করে শেখাবো। অবজেক্ট আমি কোন আঙ্গিকে ধরাবো বলো? মিউট রাখো ইমামুল। আচ্ছা, একটু আজানটা শেষ হয়ে যাক তারপর আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আজানটা শেষ হোক। আচ্ছা, মানে বিষয়টা হলো আমি তোমাদের মানে কি করে অবজেক্টটা বোঝাবো বলো তো? এখন তোমরা শর্ট যা পাচ্ছ তাই বলে বসতেছো, মানে চিন্তাও করতেছো না, কিছুই বলতেছো না। হ্যাঁ, একটা অবজেক্ট আগে ধরবো তো, তারপর তো ভার্বটাকে আমি বলবো যে ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ, নাকি না আন্দাজে দেখে বলে ফেলবো? বলো।
মানে আমি ঠিক এখন আমার আর ক্ষমতা নেই যে আমি আসলে তোমাদের কী হবে, কারণ একই কথা আমার বারবার বলা হয়ে যাচ্ছে। এখন আমি জানি না আমি তোমাদেরকে আসলে বোঝাতে পারছি মানে পারছি কি না, নাকি তোমরাই ক্লাসগুলো করোনি, এটা একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, তো যাও, যা বলেছো বলেছো, ভালোই বলেছো, সমস্যা না। যারা পেরেছো তারা পারছো, যারা পারোনি তারা একটু ভালো করে ক্লাসগুলো করে নিও, কারণ ওই একই কথা আবার বলতে গেলে ক্লাস নষ্ট হবে। হুম, তো যাই হোক, এখন তাহলে আমি যেটাতে ছিলাম যে আসলে এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি, মানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যেহেতু এ পর্যন্ত দুটো জিনিস শিখছি, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে ফ্রেজ। যতক্ষণ না আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রেজগুলো নিয়ে আলোচনা করবো, একটা ফ্রেজ ধরার চেষ্টা করব। তাহলে আমি প্রিপোজিশনাল ফ্রেজের তিনটা ব্যবহার দেখালাম। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে এবং অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, এই তো। একটা সেন্টেন্স থেকে যেন আমি বুঝতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজের গঠনটা কেমন বলো তো? পাস্ট পার্টিসিপল ফ্রেজের গঠনটা কেমন, কেউ বলতে পারবা? ভার্বের পাস্ট ফর্ম যা নাউন প্রোনাউনকে পোস্ট মডিফাই করে। না, শুধু পাস্ট ফর্ম বললে তো হবে না, তাহলে তো হলো না। পাস্ট পার্টিসিপল ফর্ম, জি স্যার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজটাকে আমি কিভাবে গঠন করব? প্রথমে ভার্বের কি লিখবো? পাস্ট পার্টিসিপল। তারপরে কি হবে এখানে? ওই অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট যেটা বসা সেরকমই তো বসবে নাকি? কারণ একটা ভার্ব আছে মানেই ভার্বের শেষের যে তিনটা উপাদান ছিল আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচারে, মানে এলিমেন্ট হিসাবে আমরা প্রেডিকেটে তিনটা জিনিস পেয়েছিলাম, ফাইনাইট ভার্বের সাথে কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্ব। তো ঠিক এখানে ওইরকম কমপ্লিমেন্ট, অবজেক্ট বা অ্যাডভার্ব, এই তিনটা মিলেই আমাদের মেনলি পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে। মানে প্রত্যেকটা ফ্রেজই এই ঘটনা ঘটবে। শুধু ভার্বের স্ট্রাকচারটার ক্ষেত্রে আমি শুধু ভার্বের আগে যে ফর্মটা হয় সেটা দিয়ে দিব। যদি আইএনজি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, জিরান্ড হবে। যদি ইনফিনিটিভ ফ্রেজ হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, সাথে সাথে অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট এগুলো বসাবো। তাহলে মনে করো আমি একটা ভার্ব লিখলাম, ডান উইথ গ্রেট ইফোর্ট। এটা কি ফ্রেজ বলো তো? এটা কি ফ্রেজ? ডান উইথ গ্রেট ইফোর্ট, কি ফ্রেজ বলবো এটাকে আমি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল পাস্ট ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ কোন কোন পার্টিসিপল স্পিচের কাজ করে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ কোন কোন পার্টিসিপল স্পিচের কাজ করে? হ্যাঁ, শুধুমাত্র প্রধানত অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে, অন্য কোনো ফ্রেজ না, শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজেরই কাজ করে। তাহলে যদি আমি একটা উদাহরণ লিখি এই জায়গায়, যে দ্য ওয়ার্ক ডান উইথ গ্রেট ইফোর্ট, তাহলে দ্য ওয়ার্ক ডান উইথ গ্রেট ইফোর্ট ইজ রিয়েলি ভ্যালুয়েবল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো? ডান উইথ গ্রেট ইফোর্ট, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে না? জি স্যার। বলছে দ্য ওয়ার্ক ইজ রিয়েলি ভ্যালুয়েবল, দ্য ওয়ার্ক ইজ রিয়েলি ভ্যালুয়েবল, কাজটা সত্যি খুবই মূল্যবান। কোন কাজটা? যেটা খুব গ্রেট ইফোর্ট দিয়ে করা হয়, তাই না? গ্রেট ইফোর্ট দিয়ে করা হয়। একইভাবে বলতে পারি যেমন আই ডোন্ট লাইক দ্য ফুড cooked in this restaurant। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কোনটুকু? কুকড ইন দি রেস্টুরেন্ট। হ্যাঁ, কুকড ইন দিস রেস্টুরেন্ট। তাহলে আমি পছন্দ করি না সেই খাবার, যে খাবার এই রেস্টুরেন্টে রান্না করা হয়। তাহলে আই ডোন্ট লাইক দ্য ফুড কুকড ইন দিস। এখানে কয়টা ফ্রেজ আছে এই সেন্টেন্সে টোটাল? তিনটা। এখানে টোটাল তিনটা ফ্রেজ আছে। ফ্রেজগুলো কি কি? ডোন্ট লাইক ভার্ব ফ্রেজ, দ্য ফুড নাউন ফ্রেজ, কুকড ইন দিস রেস্টুরেন্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো? এখন এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে এবার বলো? এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে?
সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, এত কষ্ট করে বলতে হলো কেন? সন্দেহ আছে কারো? না স্যার। আর বাকিরা কেউ পারবা না এটা বলতে? কেউ পারবে না বলতে? সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। কে কে পারবা? আমি একটু হাত দেখতে চাই। কে কে পারবা? যারা হাত নেমেছে তার আগে হাতটা নামাই দিই, যারা তুলেছে দেখি কে কে পারবা এটার ফ্রেজ বলতে। যারা হাত তুলবে তাদেরকে বাদ দিয়ে যারা ক্লাসে, আমি সবাইকে রিমুভ করে দিব। আমার কথা নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছে, তারা নিশ্চয়ই, তাহলে যারা শুনতে পাচ্ছে তারা আমার এখানে পারবে এবং হাত তুলবে। আর যারা শুনেও হাত তুলছে না তার মানে তারা পারতেছে না, অথবা তারা ক্লাসে নেই। এখনো একটা ঘটনা ঘটবে, ঠিক আছে? তো আমি সবাইকে একদম অ্যাক্টিভলি এখানে দেখতে চাই। হ্যাঁ, আগে ছিল 70+, এখন 64-তে নেমে আসছে। এরপর আস্তে আস্তে আধা ঘন্টা পর নেমে যাবে হচ্ছে মনে করো 30-40-এ। তাহলে বাকিদের ক্লাসে যুক্ত হয়ে লাভ কি ছিল বলো? হ্যাঁ, কারো সমস্যা থাকতে পারে, বাকিদের ক্লাসে যুক্ত না হলে পারতা, পরে রেকর্ড ক্লাস দেখে নিতে। অযথা তোমার 15-20 মিনিট থেকে কি লাভটা হলো যদি একটা কমপ্লিট জিনিস না শেখো? তাহলে 31 জনা হাত তুলেছে, তাহলে যারা যারা হাত তোলেনি আমি তাদেরকে এখন রিমুভ করে দেব। জোর করে আবার হাত তুলো না, আমি কিন্তু জিজ্ঞাসা করবো স্ট্রাকচারটা, মানে আমি চারিদিক থেকে আটকাবো কিন্তু। অতএব পড়া করতেই হবে। আচ্ছা, ফারুক নাজাফাত, তাই তো? তুমি বলো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা কি হবে বলো? ফারুক নাজাফাত বলো। হাত তুলেছো কিন্তু, ভয়ে ভয়ে হাত তুললে কিন্তু হবে না। শুনতে পাচ্ছ আমার কথা? তোমাদের নিয়ে খুব বিপদ, শুধু সময় নষ্ট হয়। যাও, তোমাদের আজ পড়াবো না। তোমরা চারিদিক থেকে শুধু চালাকি করতেছো। যাও, তোমরা তো খুশি থাকো, তোমাদের বিরক্ত করার দরকার নেই। তো মনে হচ্ছে আমি তোমাদের বিরক্ত করতেছি। একজনকে হাত তুলেছে অথচ জিজ্ঞাসা করলে সে আর কথা বলছে না, তার মানে তুমি হাতটা তুললে কেন, আমার সাথে কথা বলবা না কেন বলো? তুমি যখন হাত তুলেছো, হয় পারবা না হয় পারবা না, তুমি আমাকে হাত করবা, বলবা।